অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি ডক্টর মুজাহারুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লক্ষ্মীপুর সরকারি কলেজ। একই সাথে তোমাদের কাছে অনেক প্রত্যাশা, তার মধ্যে সবচেয়ে বড় প্রত্যাশা সেটি হচ্ছে তোমরা এই অনলাইন ক্লাসগুলোতে যুক্ত থেকে সকল সহপাঠীদের নিয়ে তোমরা একটি লেখাপড়ার পরিবেশ গড়ে তুলবে। এই করোনা কাল চলে যাওয়ার পরেও যেন তোমাদের কোনো সমস্যা দেখা না দেয়, অর্থাৎ তোমরা লেখাপড়ার মধ্যেই থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করব সেই বিষয়টিতে চলে যাব। বিষয়টিতে চলে যাওয়ার পূর্বে তোমরা আমার সাথে কে কে অনলাইনে যুক্ত আছো এবং এই যে আজকে যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি কতটা তোমরা আন্তরিকতার সাথে গ্রহণ করেছ এবং আমাদের এই যে অনলাইন ক্লাসের যে প্রচেষ্টা তার প্রতি তোমাদের কি পরিমাণ সমর্থন, কি পরিমাণ আন্তরিকতা তা ফুটিয়ে তুলবে কমেন্টের মাধ্যমে। আর একই সাথে কমেন্টের মাধ্যমে তোমরা আরো একটি বিষয় ফুটিয়ে তুলবে, সেটি হচ্ছে তোমাদের যে বিষয়গুলো একটু সমস্যা মনে করো, যে বিষয়গুলোতে তোমাদের একটু প্রবলেম আছে, সেই বিষয়গুলো তোমরা সাথে সাথে কমেন্টের মাধ্যমে লিখে আমাকে জানাবে। তোমরা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছ, আমি খুব আনন্দিত হই যে আমার পদার্থ বিজ্ঞানের ছাত্ররা এখন বাড়িতে থাকলেও আমাদের ডিপার্টমেন্টেই আছে এবং আমাদের সামনে বসে তারা ক্লাস করছে, তারা লেখাপড়া যথাযথভাবে চালিয়ে যাচ্ছে। এই যে আমার একটি বিশ্বাস, এই বিশ্বাসে সবসময় তোমরা অটল থাকবে, এই বিশ্বাস ধরে রাখবে। আর সাথে সাথে একটি কাজ করবে, সেটি হচ্ছে যে এই যে তোমরা দুইজন শেয়ার করেছ, তোমরা সবাই শেয়ার করবে যাতে যে সমস্ত বন্ধু বান্ধব তোমাদের এখনো সহপাঠীরা এখনো পড়ালেখায় নামেনি, যারা এখনো পড়ালেখা করছে না, তারা যেন বুঝতে পারে যে তোমরা পড়ছ, অর্থাৎ তোমরা পড়ছ, এই চাপে তারাও কিন্তু পড়ালেখা করবে। হ্যাঁ, তোমরা অনেকে 27-842 মেয়েটা খুবই লক্ষ্মী, প্রতিদিনই ক্লাসে থাকে। হ্যাঁ, এই যে সুবর্ণা আক্তার উর্মি, হ্যাঁ, একেও আমি প্রতিদিনই ক্লাসে পাই। সুবর্ণা আক্তার উর্মি প্রতিদিনই ক্লাসে পাই। নজরুল ইসলাম, এই যে ছেলেটা প্রতিদিনই আমি ক্লাসে তোমাকে পেয়ে থাকি। এটা আমার ভাগ্য যে তোমরা এই এমবি খরচ করে এই যে ক্লাসগুলো আন্তরিকতার সাথে করছ, এটা তোমাদেরই লাভ হবে। তোমরা একটু বেশি বেশি শেয়ার করো। এই মাত্র দুইজন মাত্র শেয়ার করেছ। আমার সাথে আছো 26 জন আমার সাথে আছো, কিন্তু শেয়ার করেছো মাত্র এই 2 জন। কিন্তু সবাই শেয়ার করো যাতে বাকি যারা এখনো এই ক্লাসে যুক্ত হয়নি তারা যেন পরবর্তীতে যখন শেয়ারগুলা দেখবে পরবর্তীতে যেন একটু সচেতন হয়। হ্যাঁ, আরো তোমরা অনেকেই যুক্ত হয়েছো, সালামও দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো থাকবে। অনার্স ফার্স্ট ইয়ার, হ্যাঁ থ্যাংক ইউ। ফার্স্ট ইয়ার আজকে যে গসের সূত্র তোমাদের গতদিন পড়ালাম, সেই গসের সূত্রের প্র্যাকটিক্যাল দিক আজকে অনার্স দ্বিতীয় বর্ষকে পড়াবো। অর্থাৎ তোমাদের যে গতদিন একটি ভেক্টর এ নিয়েছিলাম,
আজকে সেই এ সরাসরি চলে আসছে, সরাসরি এ ই দিয়ে চলে এসেছে। অর্থাৎ এই যে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল, একক চার্জের উপরে যে তড়িৎ বল, সেই তড়িৎ বল দ্বারা একে আমরা আজকে ট্রান্সফর্ম করব এবং সেই এর স্থলে আমরা সরাসরি একটি ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ই নিয়ে আসব। এবং সেই ই নিয়ে আসার পরে যে ঘটনাগুলো ঘটে, তোমরা যদি এই ফার্স্ট ইয়ারের ছাত্ররা এই বিষয়গুলো দেখো তাহলে তোমাদের জন্য আরেকটু ভালো হবে। তাহলে গসের সূত্র আমরা পড়েছিলাম, যে গসের সূত্র পড়েছিলাম, কি পড়েছিলাম? এই সেকেন্ড ইয়ারের ছাত্র যারা আছো তোমরা একটু খেয়াল করে শুনো আমার কথাটা। তোমরা ভেক্টর অধ্যায়ে প্রথম বর্ষে মেকানিক্স ভেক্টর অধ্যায়ে গসের সূত্র পড়েছিলে, মনে আছে? আবার আজকে আমি তোমাদেরকে তড়িৎ অধ্যায়ে তড়িৎ বিষয়ে, তড়িৎ বিদ্যা ও চুম্বকত্ব বিষয়ে গসের সূত্রে যে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা তোমাদের পড়াতে যাচ্ছি। অর্থাৎ ওই যে গসের সূত্রটা ভেক্টরে পড়েছিলে আর আজকে আমি যেটা পড়াবো একই বিষয়। হয়তোবা তোমরা ভাবতেছ ওই ভেক্টরে ওটা পড়ে এসেছি, ওটা আলাদা বিষয়, আর আজকে যেটা তড়িৎ বিদ্যায় পড়বো এইটা ভিন্ন বিষয়। সম্পূর্ণ ভুল। একই বিষয় আজকে তোমাদের পড়াবো। আমি দেখাবো তোমাদেরকে যে এই যে গসের সূত্রটা আসলে কিভাবে বাস্তবতায় এসেছে এবং হাতে কলমে ব্যবহারিক ভাবে এটা কিভাবে প্রমাণ করা যায়, অক্ষরে অক্ষরে অর্থাৎ তোমার সংখ্যা দিয়েও এটা প্রমাণ করা যায়। এবং সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, তোমরা প্রথম বর্ষের মেকানিক্সে যে গসের সূত্রটা পড়েছিলে সেই গসের সূত্রটা সম্পর্কে একটু ধারণা, একটু মনে করার চেষ্টা করো। আর প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা আছো তারা গতদিন আমি গসের সূত্র পড়ালাম, সেই গসের সূত্রটাই ভেক্টরে পড়িয়েছি। আজকে এটার একটা বাস্তব রূপ পড়তে যাচ্ছি আমরা। সেটি হচ্ছে ওই এ ভেক্টরটাকে আমরা ই ভেক্টর দ্বারা রূপান্তর করব, অর্থাৎ পরিবর্তন করব। এ ভেক্টরটাকে ই ভেক্টর দ্বারা পরিবর্তন করে আমরা এই গসের সূত্রটার ফর্ম দেখব এবং সেখানে ইলেকট্রিসিটির যে মেজারমেন্ট গুলো আছে সেই মেজারমেন্ট গুলো কিভাবে অত্যন্ত সূক্ষ্মতার সাথে নিয়ে আসা যায় সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তামান্না আক্তার, আরো অনেকেই তোমরা আছো। সবার নাম বললে আবার একজন মন খারাপ করবে যে আমার নাম স্যার বললো না, আরেকজনের নাম স্যার বললো। তাই নাম না বলি সবাই তোমরা উপস্থিত আছো। 28, 27, 8, 18 তুমি সম্ভবত দ্বিতীয় বর্ষের ছাত্র। মিথু, তুমি দ্বিতীয় বর্ষের ছাত্রই আছো। হ্যাঁ, এই যে তুমি একটি সুন্দর ইকুয়েশন লিখেছ, ডিএন সামেশন দিতে গেছো কিন্তু সামেশন তুমি দিতে পারো নাই। তোমাকে একটু কৌশল বুঝাই দেই। হ্যাঁ, মিন্টু মজুমদারের সাথে আমি কথা বলছি। বাকিরা মিন্টু মজুমদারের কমেন্টটা দেখো। মিন্টু মজুমদার ডিএন, এনটা হলো নিচে, ও সাথে সাথে লিখে ফেলেছে, সাফিক্স লিখতে পারে নাই, তারপরে সামেশন দিতে পারে নাই। মিন্টু মজুমদার, তোমার জ্ঞাতার্থে জানাচ্ছি, তুমি যদি এই অবস্থায় এই কমেন্টের মধ্যে সামেশন দিতে চাও তাহলে তোমার একটা কৌশল আছে। তুমি গুগলে যাবে, গুগলে গিয়া সেখানে সামেশন সার্চ করে সেখান থেকে একটা কপি করে এনে এখানে বসিয়ে যদি দিতে তাহলে আমি সেটা পেয়ে যেতাম। এটা তুমি কিবোর্ডে বা মোবাইলের কোনো কিবোর্ডে এই সামেশন পাবে না। তোমার ওই গুগল থেকে একটা কপি করে এনে এইখানে বসাতে হবে, বসালে সামেশনটা পাওয়া যেত। আচ্ছা, তুমি এখানে লিখেছো ইডিএস, এখানে ভেক্টর চিহ্নটাও তুমি দিতে পারো নাই, ওই গুগলে গিয়ে ভেক্টর চিহ্নটাও তুমি এখানে দিতে পারতে। এটা যদি আমি যদি বলি যে ডিএন সমান, শোনো ভালো করে শোনো সবাই, ডিএন সমান সামেশন, হ্যাঁ ডিএন সমান ইন্টিগ্রাল চিহ্ন, তারপরে যদি বলি আমি ইন্টিগ্রাল চিহ্ন দিয়ে যে কি বলি, যদি বলি ইন্টিগ্রাল চিহ্ন দিয়ে যদি বলি আমি যে ভি, ইন্টিগ্রালের নিচে ভি দিলাম, হ্যাঁ ডাইভারজেন্স ডট ই ভেক্টর ডিবি সমান, হ্যাঁ কিউ বাই সামেশন,
তাহলে কি ভুল হবে? অবশ্যই ভুল হবে না, ওটাও কারেক্ট হবে। অর্থাৎ আমি এই বিষয়গুলো হোয়াইট বোর্ডে গিয়ে তোমাদেরকে সাথে আরো বিস্তর ব্যাপকভাবে আলোচনা করব। তাহলে আমরা আজকে দেখে নেই আজকে আমরা কি বিষয় নিয়ে লেখাপড়া করতে যাচ্ছি। পূর্ণ 1 ঘন্টা ব্যাপী আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা আলোচনা করব তার একেবারে গভীর থেকে আমরা বোঝার চেষ্টা করব বিষয়গুলো কি, আসলে বিষয়গুলো আমাদের হাতের নাগালে নিয়ে আসার চেষ্টা করব। বিষয়গুলো দূরে রেখে খালি মুখস্থ করব আর খাতায় লিখে দিব আর কিছু নাম্বার পাবো, এর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের হাতের নাগালে নিয়ে আসব। এই প্রত্যাশা নিয়ে তোমরা আমার সাথে থাকবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এখন আমি আজকের বিষয়টা নিয়ে একটু দেখছি কি বিষয়। হ্যাঁ, এই যে গসের সূত্র, এই গসের সূত্র নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা দেখি, ওই আমার একটি ছাত্র, আমার একটি থ্যাংক ইউ, আমার দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা আজকে ক্লাসে যোগ দিয়েছ, তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আজকে আমার এই ক্লাসটা যোগ দিয়েছ। আজকে আমরা পূর্ণ সময়ব্যাপী এই গসের সূত্র নিয়ে আলোচনা করব। এই গসের সূত্র, যেমন মনে করো গসের সূত্রটা একজন ছাত্র লেখার চেষ্টা করেছে, যে এইভাবে লেখার চেষ্টা করেছে। কি লেখার চেষ্টা করেছে? এই যে এইভাবে লেখার চেষ্টা করেছে, এইভাবে লিখে সমান এখানে কিউ আর এখানে সামেশন দিয়ে লেখার চেষ্টা করেছে। ভেরি গুড, এটা গসের সূত্র তুমি লেখার চেষ্টা করেছো। এখন আমি যদি লিখি ভি দিয়ে কি লিখি? ভি দিয়ে এই যে এইটা লিখি ডিবি সমান কিউ বাই ই নট। তাহলে কি আমি যথেষ্ট ভুল করে ফেললাম? হ্যাঁ, তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি কি যথেষ্ট ভুল করে ফেললাম? না, একেবারেই নয়, কোনো ভুল আমি করিনি। হ্যাঁ, এই ক্ষেত্রে এসে আয়তনের ক্ষেত্রে এই একই কথাটা গজ বলেছে, সেটা একটু দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী তোমরা একটু খেয়াল করে দেখো। তোমরা যখন ভেক্টর মেকানিক্স পড়তে গিয়ে ভেক্টর অধ্যায়ে গসের সূত্রটা পড়েছিলে, সেখানে এইটা সমান সমান এই জিনিসটা পেয়েছিল। সেখানে হয়তোবা এইটা 3 বার দেওয়া ছিল। এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ওই 1 বার দিয়ে করলেও হবে, 3 বার দিয়ে সুবিধা হলো যে তুমি এইটাকে ডিএক্স, এটাকে তুমি কি করতে পারো, এই অক্ষ বরাবর ভাগ করে দিতে পারো, ডিওয়াই ডিজেড অক্ষ বরাবর ভাগ করে দিতে পারো। এই সুবিধাটা তুমি এখানে পেতে পারো। এখন দেখো, আমরা যে বিষয়টি আজকে শুরু থেকেই আমরা অত্যন্ত কাঠামোবদ্ধভাবে পড়ব, সেটি হচ্ছে গস ইলেকট্রিসিটি অধ্যায়ে বলেছেন যে এই প্রাবল্যে অর্থাৎ এই ক্ষেত্র ইন্টিগ্রাল যদি নেওয়া হয়, তাহলে সেটি হবে এই ক্ষেত্র দ্বারা আবদ্ধ চার্জে এই এত গুণ, অর্থাৎ আবদ্ধ যে চার্জটা আছে কিউ গুণন 1/ε0 এত গুণ, এই কথাটা গজ বলছে। এখন দেখো, এই যে ই ভেক্টরটা, এটা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ একক চার্জের উপরে প্রযুক্ত যে বলটা, সেটাই হচ্ছে এই ই ভেক্টর তড়িৎ ক্ষেত্র। তড়িৎ প্রাবল্য দিয়েও আমরা এটাকে প্রকাশ করি। বহুবিধ নাম আছে। একে যদি আবার বলরেখা বলি, সেক্ষেত্রেও কিন্তু খুব যে একটা ভুল হবে তা না, কোন এক ক্ষেত্রে গিয়ে তাও বলা যাবে। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তাকে কোন একটি বদ্ধ ক্ষেত্রের মধ্যে তাকে যদি সমাকলন করি, অর্থাৎ ক্ষেত্র সমাকলন করি, তাহলে যে মানটি আমরা পাবো,
যে মানটি আমরা পাবো সেটি হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র দ্বারা আবদ্ধ চার্জে 1/ε0 গুণ। অর্থাৎ কি বোঝাচ্ছে, কি বলতে চাচ্ছে, এখানে ই আছে, এখানে কিউ আছে, তাহলে কি ই সমান কিউ, ই সমান কিউ তখন কোথায়, কখন? হ্যাঁ, যখন বলরেখার মেজারমেন্ট আসবে তখন অনেক কিছু হিসাব কিতাব পাল্টায় যাবে, অনেক বিষয় সেখানে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। তবে আমরা এই বিষয়টি দেখার আগে একটি সাধারণ জ্ঞান থেকে আমরা আসি, একটি সাধারণ জ্ঞান থেকে আমরা আসি। মনে করো এই একটি তার, এই একটি রোধক তার মনে করো, এটার সাথে একটি লাইট যুক্ত আছে, এর সাথে ইলেকট্রিসিটি স্থির তড়িৎ দেওয়া হয়েছে, মনে করো স্থির তড়িৎ দেওয়া হয়েছে, স্থির তড়িৎ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এর সাথে আরেকটি রোধক তার, এই তারের ভিতরেও, এই তারের সাথে মনে করো একটি লাইট, স্বল্প মাত্রা একটি লাইট অথবা বেশি মাত্রা হতে পারে, একটি লাইট যুক্ত আছে। এখন প্রশ্ন হলো যে এই লাইটটা জ্বলবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এই লাইটটা জ্বলবে। এখন প্রশ্ন হলো এই লাইটটা জ্বলবে কিনা। হ্যাঁ, লাইটটা যদি জ্বলে ওঠে প্র্যাকটিক্যালি, তাহলে কারণটা হলো আবেশ। অর্থাৎ যখন এই তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে, এই তার থেকে বলরেখা নির্গত হয়েছে, সেই বলরেখা এই তারটা যতগুলা বলরেখা কাট করেছে, ঠিক সেই পরিমাণ ইলেকট্রিসিটি এই সার্কিটের ভিতরে প্রবাহিত হবে এবং এই লাইটটা জ্বলার একটা সম্ভাবনা। এটা জাস্ট একটা ধারণা তোমাদের দিলাম, জাস্ট একটা ধারণা দিলাম। তাহলে এই লাইটটা জ্বলার সম্ভাবনা আছে, যে কারণটির কারণে এই লাইটটা সম্ভাবনা আছে সেটা কি বলা হয়, আবেশ, তড়িৎ আবেশ বলা হয়। এখন হলো সেই ঘটনা যে এখানে কি পরিমাণ বলরেখা আমি এখান থেকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলাম, আর কি পরিমাণ বলরেখা এখানে কাট করলো, এবং সেই বলরেখার কারণে কি পরিমাণ বিদ্যুৎ এখানে উৎপন্ন হলো, সেই বিদ্যুতের পরিমাণে কোন ধরনের লাইট এখানে জ্বলবে, বা সেই বিদ্যুৎ দ্বারা কোন ধরনের কাজ আমরা করতে পারবো, এবং সেই কাজ করার জন্য আমাদের কি পরিমাণ শক্তি ব্যয় হলো, সেই ব্যয় অনুযায়ী আমাদের যে যোগান, অর্থাৎ ব্যয় অনুযায়ী যে মূল্য নির্ধারণ, সেই নির্ধারণগুলো অনেক সহজ হয়ে আসে। তাহলে দেখো, এই যে এই আবেশ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এক অবিলম্ব আবেশ, মনে করো একটা ক্ষেত্র এখানে একটা ক্ষেত্র ডিএস, মনে করো এটা এইভাবে ধরা হয়েছে, এটা ছিল ডিএস পরিমাণ ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে তোমার এখানে কোন চার্জের কারণে এই ক্ষেত্রটার ভিতর দিয়ে বলরেখা প্রবাহিত হচ্ছে। এই বিন্দুতে যে পরিমাণ তোমার ই আছে, সেই ই আছে, সেটি আমরা যদি এই অবিলম্ব উপাংশ নেই, অর্থাৎ এখানে একটা থিটা নিলাম, এই অবিলম্ব অর্থাৎ ক্ষেত্রের সাথে লম্ব বরাবর অবিলম্ব যদি এখানে উপাংশ নেই, তাহলে এখানে পাবো ই কস থিটা পাবো। তা ই কস থিটা এখানে আমরা পাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই যে অবিলম্ব উপাংশটা, এই অবিলম্ব উপাংশ যদি আমরা dn দ্বারা প্রকাশ করি, সেটি আমরা এই ক্ষেত্রের সাপেক্ষে, অর্থাৎ এই ক্ষেত্রের সাপেক্ষে ই এবং ডিএস এইভাবে আমরা লিখতে পারি।
এখন কিভাবে সেটা লিখতে পারি সেটা একটু ভালো করে দেখে নাও। সেটা লেখার প্রথমেই আমরা এখন তাহলে টা আমরা পাবো হলো ই cos থিটা, তারপরে এখানে যে ds ক্ষেত্রফল ছিল, ds ক্ষেত্রের ভিতর দিয়ে গিয়েছে, সেই ds ক্ষেত্রের এটার সাথে এর সাথে গুণ করে দিলাম। তাহলে এই পরিমাণ আমরা কি পাবো? এই পরিমাণ উপাংশ পাবো, অবিলম্ব বরাবর উপাংশ পাবো। এইটাকে যদি আমরা ভেক্টরের সাহায্যে লিখি, অর্থাৎ এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এটাও মনে করো dn ছিল, একটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে en আসবে। en আসার পরে অর্থাৎ সেখানে আমরা এই ds বরাবর সামেশন করলে ওই যে ইকুয়েশনটা হয় সেই ইকুয়েশনটা চলে আসবে। অর্থাৎ এইটাকে আমরা অবিলম্ব উপাংশ dn দ্বারা প্রকাশ করতেছি। অবিলম্ব উপাংশ dn দ্বারা আমরা এই জায়গায় প্রকাশ করলাম, dn দ্বারা প্রকাশ করলাম। এখন একটি ক্ষেত্র দ্বারা আবদ্ধ যে বলরেখা, একটা চার্জ, একটি ক্ষেত্র দ্বারা আবদ্ধ যে চার্জ, সেই চার্জ থেকে যে পরিমাণ বলরেখা নির্গত হয় সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স হচ্ছে আমার ই ভেক্টর, এই ds ভেক্টর। অর্থাৎ এই ক্ষেত্র দ্বারা যতগুলা, এটাকে যদি আমি যদি এ দ্বারা প্রকাশ করি তাও প্রকাশ করতে পারবো। অর্থাৎ এখানে ডাইরেক্ট এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এ ক্ষেত্র, যেহেতু এখানে কোনো ক্ষুদ্রাংশ নেইনি, তাহলে দেখো এই এ ক্ষেত্র দ্বারা আবদ্ধ চার্জের কারণে যে বলরেখাগুলো বের হয়ে আসবে, সকল বলরেখার যে সমষ্টি আমরা পাবো সেটা এই যে তড়িৎ ফ্লাক্স, এটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি টোটাল বলরেখা। আচ্ছা, এখন গসের সূত্র চলে আসি। গসের সূত্র দুটো জিনিস আমরা জেনে আসলাম। একটি হলো অবিলম্ব আবেশ, অর্থাৎ কোন একটা ক্ষেত্রের অবিলম্ব বরাবর যে আবেশটা হয় সেই আবেশটা আমরা জেনে আসলাম। কি জেনে আসলাম? dn সমান e ds, এই অবিলম্ব আবেশটা আমরা জেনে আসলাম। অবিলম্ব বরাবর যে তড়িৎ ক্ষেত্রটা, তড়িৎ আবেশটা, সেই তড়িৎ আবেশের পরিমাণটা আমরা জেনে আসলাম। এখন এইটুকুর উপরে ভিত্তি করে গস শুধু যুক্ত করেছে যে চার্জে, অর্থাৎ এই ক্ষেত্র দ্বারা যে আবদ্ধ চার্জ, সেই চার্জে 1/σ গুণ হবে। অর্থাৎ কি গস শুধু কি বলেছে? গস বলেছে যে এই যে ক্ষেত্রটা, আবদ্ধ ক্ষেত্র, এই ই ds এও দিতে পারো, আবার s ও দিতে পারো, সমান হবে q/ε0, এই কথা কিন্তু বলেছি। আচ্ছা, গসের এই সূত্র থেকে আমরা এখন গসের এই সূত্রটি কেমনে হলো সেটা আমরা প্রমাণ করব, আমাদের হাতে কাজ। তারপর গসের এই সূত্রটার কয়টা রূপ দেওয়া যায়, সেই বিষয়গুলো এখন আগে দেখে নিই। গসের এই সূত্রটা কয়টা রূপ দেওয়া যায়, আমি কিছুক্ষণ আগে যেমন একটা রূপের কথা বলেছিলাম, এখানে আয়তনের ক্ষেত্রে একটা রূপের কথা তোমাদেরকে বলেছিলাম। তাহলে গসের এই সূত্রটা দেখো, ইন্টিগ্রাল দিয়ে প্রকাশ করা হয়েছে, সমাকলন দিয়ে প্রকাশ করা হয়েছে। এই সূত্র সম্পর্কে তোমাদের মনে হয় আর তেমন কোনো সমস্যা নেই, কারণ হলো যে আমরা এই যে ই ভেক্টরটা, অর্থাৎ যাকে আমরা কি বলতে পারি? তড়িৎ ক্ষেত্র বলতে পারি, তড়িৎ প্রাবল্য বলতে পারি, আবার বলরেখার একটা নির্দিষ্ট সংখ্যাও বলতে পারি। সেই বিষয়টা কি কার সাথে? যে আবদ্ধ যে চার্জ, সেই আবদ্ধ চার্জের এত গুণ হবে। তাহলে এই আবদ্ধ চার্জের সাথে কিন্তু আমরা কি জড়িত আছে? ইলেকট্রন জড়িত আছে। আমরা জানি যে এটার মান যখন 1 হবে, অর্থাৎ কিউ যখন 1 হবে, কিউ এর মান যখন ধনাত্মক 1 একক হবে, তখন সে
6.25 গুণন 10 টু দি পাওয়ার 18টি ইলেকট্রন বহন করে। 18টি ইলেকট্রন বহন করে। এই একটা ইলেকট্রনের চার্জ আবার আমরা জানি কত, একটা ইলেকট্রনের চার্জ জানি 1.6 গুণন 10 টু দি পাওয়ার -19। এই যে একটা ইলেকট্রনের চার্জ, এটা দ্বারা যদি এটাকে গুণন করি তাহলে এই যে এইটা এক একক চার্জ বের হয়ে আসবে, এক একক চার্জ বের হয়ে আসবে। এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো দেখে এসেছি স্থির তড়িতের ক্ষেত্রে, এই বিষয়গুলো দেখে এসেছি। তাহলে এখন যে কাজটি, যে এই সূত্রটার ডিফারেন্সিয়াল রূপটা কি হবে, এখন যদি পরীক্ষা আসে এর ডিফারেন্সিয়াল রূপ যদি আসে তখন তুমি কি করবে? ডিফারেন্সিয়াল রূপ যখন আসবে তখন তোমার পরীক্ষার হলে করণীয় কি? আচ্ছা দেখো, আমরা এই কিউ সমান ডিবি এই জিনিসটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই জিনিসটা কেমনে লিখতে পারি? হ্যাঁ, একক আয়তনে চার্জকে চার্জ ঘনত্ব বলে। একক আয়তনের যে পরিমাণ চার্জ আছে সেটাকে চার্জ ঘনত্ব বলে। তাহলে সম্পূর্ণ আয়তনের মধ্যে যে চার্জটা আছে সেই চার্জটাই তো কিউ। সুতরাং এই সূত্রটা আমরা এখানে কিন্তু লিখতে পারি, এই সূত্রটা লিখতে পারি। তাহলে দেখো, আমরা এখন এই যে এইটাকে যদি সেই ভেক্টরের সেই গসের সূত্রে চলে যাও, তাহলে ডান দিকটা আমরা কি লিখতে পারি? ডান দিকটা লিখতে পারি যে আয়তন, অর্থাৎ এই ডাইভারজেন্স নিব কার? এইটার ডাইভারজেন্স নিব, আর এই যে ডিবি সমান, আবার এই পার্শ্বটা আমরা লিখতে পারি 1/ε0 এই বি দ্বারা ডিবি, এই জিনিসটা লিখতে পারি। এখন উভয় পক্ষে ইন্টিগ্রেশন যদি বাদ দিয়ে দাও তাহলে এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, এখানে এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? এই অপারেটর পাচ্ছি, তারপরে এই ই, আর এই দিকে পাচ্ছি হলো এই দিকেটা কি পাচ্ছি? এই জিনিসটা পাচ্ছি। তাহলে দেখো, গসের সূত্রের অন্তর্কলন, অর্থাৎ ডিফারেন্সিয়াল ফর্ম আমরা কিন্তু এই জায়গা থেকে পেয়ে গেলাম, ডিফারেন্সিয়াল ফর্ম পেয়ে গেলাম, গসের সূত্রে ডিফারেন্সিয়াল ফর্ম পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবার আমরা এই যে গসের সূত্রটি প্রমাণ করব, এই গসের সূত্র যে সূত্রটি, এই সূত্রটি আমরা এখন প্রমাণ করব। আচ্ছা, তাহলে প্রমাণ করার জন্য আমরা একটা চার্জিত বস্তুকে কল্পনা করি। চার্জিত বস্তু, মনে করো এই চার্জিত একটি বস্তু, এই জায়গায় চার্জ স্থাপন করা আছে, কিউ পরিমাণ চার্জ স্থাপন করা আছে। এখন এখান থেকে একটি ক্ষেত্র নিলাম, এই ক্ষেত্রটা হচ্ছে ডিএস পরিমাণ একটি ক্ষেত্র নিলাম। তাহলে এই জায়গা থেকে চার্জ সরাসরি এই এন বরাবর, এখন এই বিন্দুটার নাম নিলাম পি, এই পি বিন্দুতে এই এন বরাবর তোমার ই তড়িৎ ক্ষেত্র কার্যকর আছে। তাহলে এখানে একটা ঘনকোণ কিন্তু তৈরি হয়েছে, সেই ঘনকোণটাকে আমরা এই ডি এটা দ্বারা প্রকাশ করতে পারি। একটা ঘনকোণ তৈরি হয়েছে, ঘনকোণের সংজ্ঞা অনুযায়ী আমরা এটা সমান কি লিখতে পারি? ই cos θ/r²। এই জিনিসটা আমরা এই ঘনকোণের সংজ্ঞা থেকে এই বিষয়টা কিন্তু আমরা লিখতে পারি। ঘনকোণের সংজ্ঞা থেকে এটা চার্জ, এই জিনিসটা
ঘনকোণের সংজ্ঞা থেকে আমরা কিন্তু লিখতে পারি। এটা ঠিকই আছে, ই আছে। আচ্ছা, এখন আমাদের এই যে পিএন বরাবর যে ইটা পেয়েছি, সেই ইটার মান কত পেয়েছি সেটা দেখো। সেই অবিলম্ব উপাংশ আমরা গ্রহণ করব, অবিলম্ব উপাংশ আমরা গ্রহণ করব। এখান থেকে যদি ই সমান যদি সূত্রতে লিখি, তাহলে স্থির তড়িতে আমরা পড়ে এসেছি ই সমান কি লিখতে পারি? ই সমান লিখতে পারি যে এখানে যে চার্জটা একক চার্জের জন্য, তারপরে 4 পাই এপসিলন নট আর স্কয়ার, এই দূরত্বটাকে আমরা আর ধরলাম, এখান থেকে এই পি বিন্দু পর্যন্ত দূরত্ব আর। তাহলে ই সমান কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার, এই সূত্রটা স্থির তড়িতে আমরা শিখে এসেছি। এখন উপাংশ নেব। কার উপাংশ নেব? এই যে এটা তোমার আনুভূমিক উপাংশের ক্ষেত্রে কি আসবে? আনুভূমিক উপাংশের ক্ষেত্রে দেখ, যেমন অর্থাৎ ইএন সমান ই কস থিটা, এই জিনিসটা আসবে। এটা তোমরা ভালো করেই জানো। অনুভূমিক উপাংশের ক্ষেত্রে এটা যদি থিটা কোণ হয়, তাহলে সেক্ষেত্রে ই কস থিটা এই মানটা আসে। এখানে ই এর মানটা যদি বসিয়ে দাও, তাহলে কি পাই? কিউ, তারপরে পাচ্ছি হলো কস থিটা পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি? 4 পাই এপসিলন নট আর স্কয়ার, এই মানটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, এই মানটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এখানে ক্ষেত্রফল ডিএস হবে ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা যদি এই অবিলম্ব উপাংশটা যদি এই পুরা ক্ষেত্রের উপরে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ই এন ডিএস সমান ডিএস, এই ক্ষেত্রের উপরে যদি নেই, তাহলে ডিএস সমান কিউ কস এপসিলন নট 4 পাই এপসিলন নট আর স্কয়ার ডিএস পাচ্ছি। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখো, ডিএস পাচ্ছি, এই অংশটুকু আমরা এখানে পাচ্ছি। এখন কি করব? এখন দেখো, এই আমাদের এই অংশটুকুকে আমরা ঘনকোণ বলতে পারি, অর্থাৎ এই অংশটুকুকে এই যে ঘনকোণ বলতে পারি, ঘনকোণ বলতে পারি ডিএস, অর্থাৎ cos ডিএস আর স্কয়ার, এটাকে ঘনকোণ বলতে পারি এই অংশটুকুকে। তো সেটা ঘনকোণ যদি বলতে পারি, আমরা সেই অংশটুকু লিখে দিতে পারি। তাহলে সেই অংশটুকু অর্থাৎ ডি ওমেগা আমরা লিখে দিতে পারি ই এন ডিএস সমান কিউ 4 পাই এপসিলন নট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ডি ওমেগা আর, এইটা আমরা ইজিলি লিখে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো ছাত্রছাত্রীরা? তারপর দেখো, তারপরে একটি বিষয় খেয়াল করো ভালো করে, সেটি হচ্ছে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ ডি এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে পুরা ঘনকোণটা বের হবে, ঘনকোণটা অর্থাৎ ভলিউম ইন্টিগ্রেশন করলেও এই ঘনকোণটা বের হবে, অর্থাৎ সেই ঘনকোণটা কি হবে বলো? ঘনকোণটা হবে 4 পাই। সারফেস ইন্টিগ্রাল যদি করি, তাহলে এই যে 4 পাই এই ঘনকোণটার মান বের হবে।
আর এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? দেখো সেক্ষেত্রে আমরা পাবো যে সারফেস ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ই এন, তারপরে ডিএস ডিএস, আর এইদিকে আমরা পাবো কিউ 4 পাই এপসিলন নট। এইখানে হচ্ছে এই জিনিসটা পাবো। তারপরে লাইনে একটু ভালো করে খেয়াল করো, তারপরে লাইনে দেখো মান বসিয়ে দেব, অর্থাৎ মান বসিয়ে দেব। এইদিকে আমরা কি পাবো? কিউ 4 পাই এপসিলন নট, এটা হলো 4 পাই। এই 4 পাই কাটো, কাটার পরে দেখো সেই গসের সূত্রটা চলে এসেছে গসের সূত্রটা, অর্থাৎ গসের সূত্র ডিএস, এখানে এনটা বসবে না, ডিএস এনটা বসবে না, কারণ এখানে এর এর সাথে উপাংশ নিয়ে একবারে এটা লেখা, উপাংশে cos থিটাকে দিয়ে এই জিনিসটা লেখা হয়েছে। আর এইদিকে আমরা পাবো হলো কিউ বাই এপসিলন নট, অর্থাৎ এই যে গসের সূত্রটা, এখান থেকে আমরা গসের সূত্রটা প্রমাণ করতে পারি। এবার আমরা এই যে গসের সূত্রটা থেকে এর ব্যবহারিক কি প্রয়োগ, সেই প্রয়োগ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এর ব্যবহারিক প্রয়োগগুলা গসের সূত্র থেকে কুলম্বের সূত্র আনা যায়। কুলম্বের সূত্র জানো? কুলম্বের সূত্র কি বলো? F সমান 1/4 পাই এপসিলন নট কিউ নট আর স্কয়ার। এটা হলো কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র, এই গসের সূত্র থেকে কুলম্বের সূত্র নিয়ে আসা যায়। আচ্ছা, কুলম্বের সূত্র কিভাবে নিয়ে আসা যায় সেটা এখন একটু দেখাবো। দেখো গসের সূত্র থেকে কুলম্বের সূত্র, তাহলে গসের সূত্র আমরা জানি কি? এই সারফেস ইন্টিগ্রাল করছিলাম কার করেছিলাম? তড়িৎ ক্ষেত্রে সারফেস ইন্টিগ্রাল করেছিলাম, আর আমরা পেয়েছিলাম কি? অর্থাৎ গস কি বলেছিল? এই 1/এপসিলন নটে চার্জের 1/এপসিলন নট গুণ বলেছিল, এই কথাটা বলেছিল। এখন আমরা যদি এই ডট প্রোডাক্টটা করে ফেলি, তাহলে কি পাই? ভিতরে যে জিনিসটি পাওয়া যায় সেটি হচ্ছে বা এই এস ই ডিএস cos থিটা। এই থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ এই অবিলম্ব বরাবর ইলেকট্রিসিটি ক্রিয়া করতেছিল, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করতেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা পাই কিউ ই নট। এখন এইটুকুর মান 1 হয়ে যায়, তাহলে দেখো এস এই ইটা হয়ে যায় কি? ধ্রুবক সংখ্যা, অর্থাৎ ইটা এইদিকে চলে গেল, আর এখানে এস ডিএস সমান কিউ এপসিলন নট, এই জিনিসটা আমরা পাই। তারপর দেখো এই ডিএস কে যদি আমরা সারফেস ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? 4 পাই আর স্কয়ার পাবো। অর্থাৎ ডিএস কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই পুরা গোলকের যে ক্ষেত্রফলটা, আমরা এখন একটা গোলকের অভ্যন্তরে চার্জ, অর্থাৎ একটা বল মনে করো ফুটবল, এই ফুটবলের কেন্দ্রে কিউ পরিমাণ চার্জ থাকার কারণে ফুটবলের পৃষ্ঠে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছিল সেই তড়িৎ ক্ষেত্রটা আমরা পরিমাণ বের করতেছি, এবং সেই ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা এখানে পেলাম। কি পেলাম? পৃষ্ঠের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন করে ডিএস কে ইন্টিগ্রেশন করে পেলাম 4 পাই আর স্কয়ার। সেই মানটা আমরা এখানে বসিয়ে দেই, অর্থাৎ 4 পাই আর স্কয়ার মানটা বসিয়ে দিলাম সমান কিউ বাই এপসিলন নট
এই অবস্থা আসলো। এখন এইদিকে একটু যেহেতু জায়গার একটু ক্রাইসিস দেখা দিয়েছে, তাহলে আমরা এই ডান দিকে লিখি। এখন দেখো ই সমান কি পাচ্ছি, ই সমান কি পাচ্ছি একটু ভালো করে দেখো। ই সমান পাচ্ছি হলো এই জিনিসটা ওই সাইডে নিয়ে যাব 1/4 পাই, এই যে এপসিলন নটটা এখানে নিয়ে আসব, আর এই 8টা কিউ এর নিচে নিয়ে যাব, 8টা কিউ এর নিচে নিয়ে যাব, আর স্কয়ারটা কিউ এর নিচে নিয়ে গেলাম। তাহলে ইলেকট্রিসিটি তড়িৎ ক্ষেত্র অর্থাৎ তড়িৎ প্রাবল্য পেলাম, তড়িৎ প্রাবল্য পেলাম। এখন আমরা জানি এফ সমান কি জানি বলো, একক এই কিউ ই, এইটা আমরা জানি, এইটা আমরা জানি, এইটা আমরা জানি। F ইকুয়াল টু কিউ ই, এই ই এর মানটা এখানে যদি বসিয়ে দেই, ই এর মানটা যদি বসিয়ে দেই, তাহলে 1/4 পাই এপসিলন নট, তারপর এখানে কিউ নট আর আর স্কয়ার। এই যে দেখো কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র অর্থাৎ এই যে গসের সূত্র, এই গসের সূত্র থেকে এই যে কুলম্বের সূত্র, এই যে গসের সূত্র থেকে শুরু করেছিলাম, শুরু করে দেখো কুলম্বের সূত্র চলে আসলো, এই যে কুলম্বের সূত্র চলে আসলো। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো এখানে দেখলাম, আমরা গসের সূত্রটা প্রথমে দেখলাম ইলেকট্রিসিটির ক্ষেত্রে। গস যে ভেক্টর অধ্যায়ে যে সূত্রটা দিয়েছিল, অর্থাৎ তোমার ভলিউম ইন্টিগ্রেশন, ডাইভারজেন্সের যদি ভলিউম ইন্টিগ্রেশন নেওয়া হয় তাহলে ক্ষেত্র ইন্টিগ্রেশনের সমান হবে। তিনি ইলেকট্রিসিটিতে এসে আবার নতুন একটা কথা বলেছে যে সেই যে সারফেস ইন্টিগ্রেশন, সেই সারফেস ইন্টিগ্রেশনকে সারফেস ইন্টিগ্রেশনটা হবে যে আবদ্ধ চার্জ, সেই সারফেস ইন্টিগ্রেশন অর্থাৎ ইলেকট্রিসিটির সারফেস ইন্টিগ্রেশন যদি নেওয়া হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের যদি সারফেস ইন্টিগ্রেশন নেওয়া হয়, তাহলে তিনি বলছেন যে এই যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে, হ্যাঁ, যে চার্জের কারণে সেই চার্জের 1/সিগমা গুণ এটা সমান হবে, ওই তড়িৎ ক্ষেত্রে সমান হবে। এই কথাটা তিনি নতুন করে এখানে বলেছে। তাহলে দেখো গসের সেই ভেক্টরের রূপটাই আমরা দিয়ে এর এই ভলিউম ইন্টিগ্রেশন প্রয়োগ করে, অর্থাৎ সারফেস ইন্টিগ্রেশনের সাথে ভলিউম ইন্টিগ্রেশন প্রয়োগ করে আমরা ডিফারেন্সিয়াল রূপ তোমাদের দেখালাম। তারপরে এই গসের সূত্র কিভাবে প্রমাণ করা যায়, একটি আবদ্ধ চার্জ নিয়ে তার ক্ষেত্র নিয়ে ক্ষেত্র ইন্টিগ্রেশন করে দেখা গেল যে এক মুহূর্তে এসে ওই গসের সূত্রটা চলে আসলো। আবার এখানে এই যে গসের সূত্র থেকে কুলম্বের সূত্রের যে একটা প্রতিপাদন, অর্থাৎ এই যে গসের সূত্র এখান থেকে ধীরে ধীরে এই যে কুলম্বের সূত্র আমরা প্রতিপাদন করে তোমাদের দেখালাম। তবে এখানে একটি মজার বিষয় হলো যে আমরা যে ভেক্টরে যে এ ভেক্টরকে আমরা সারফেস ইন্টিগ্রেশন নিয়েছিলাম, হ্যাঁ, সেই এ এখন বাস্তব অর্থাৎ ইলেকট্রিসিটি দ্বারা রূপান্তর করা হলো। এবং বাস্তব ক্ষেত্রে এই যে গসের সূত্রের বাস্তবতা আছে, হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী তোমরা যারা উপস্থিত আছো তারা শুনো, এই যে গসের সূত্র যে তোমরা পড়তেছ মেকানিক্সে, এর যে একটা বাস্তবতা আছে, অর্থাৎ ইলেকট্রিসিটিতে একেবারে ডাইরেক্ট যে এই গসের সূত্র থেকে তোমার এই কুলম্বের সূত্র পর্যন্ত চলে আসা যায়, হ্যাঁ, সেই একটি দিক এখানে তোমাদের দেখানো হলো, তোমাদের এখানে বোঝানো হলো। অর্থাৎ এ ভেক্টরকে ই ভেক্টর দ্বারা রূপান্তর করে এখানে বোঝানো হলো। তাই ফার্স্ট ইয়ারের ছাত্রদের যেমন উপকার হলো, ঠিক তেমনি সেকেন্ড ইয়ারের ছাত্রদের তোমাদের তো পড়া, তোমাদের গসের সূত্রের ব্যাখ্যা আসবে। আবার দেখবা এই শর্ট কোশ্চেন যেগুলো আছে 3 নাম্বার করে 4 নাম্বার করে, সেগুলোতে আসবে যে গসের সূত্রের ডিফারেন্সিয়াল রূপ দেখাও, গসের সূত্রের ডিফারেন্সিয়াল রূপ দেখাও। তখন তোমাকে সেই ভেক্টরের অধ্যায়ে অর্থাৎ মেকানিক্সে যে পড়েছ,
মেকানিক্সে যে পড়েছো সেখানে চলে যেতে হবে ফার্স্ট ইয়ারে, অর্থাৎ ভেক্টর অধ্যায় যে গসের সূত্র পড়েছো সেখান থেকে ভলিউম ইন্টিগ্রেশনের সাথে সারফেস ইন্টিগ্রেশন নিয়ে এসে তারপরে তুমি এক মুহূর্তে এটা ডিফারেন্সিয়াল গ্রুপ তুমি দেখাই দিতে পারবে। আর এই ডিফারেন্সিয়াল গ্রুপ যদি তুমি দেখাই দিতে পারো, তুমি তাহলে 4 নম্বর বা 3 নম্বর যে শর্ট কোশ্চেন গুলো থাকে সেগুলো তুমি পাবে। আবার এই গসের সূত্র থেকে গসের সূত্রের প্রমাণ আসতে পারে, সেই প্রমাণ করবে, একটি আবদ্ধ চার্জ নিবে, আবদ্ধ চার্জ নিয়ে সেখানে ঘনকোণের মাধ্যমে তুমি এই পৃষ্ঠে সারফেসে কি পরিমাণ ইলেকট্রিসিটি তৈরি হলো, সেই ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের লম্ব উপাংশ নেবে, লম্ব উপাংশ মাধ্যমে এক মুহূর্তে গিয়া তুমি দেখবে যে গসের সূত্র চলে এসেছে। আবার যখন বলবে যে গসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন, এটা মাঝে মাঝে আসে, এই যে গসের সূত্র থেকে কুলম্বের সূত্রের প্রতিপাদন অত্যন্ত সংক্ষেপে এখানে তোমাদের এই বিষয়টা দেখিয়ে দেওয়া হলো, একেবারে সংক্ষেপে বিষয়টা দেখিয়ে দেওয়া হলো। তোমাদের সাথে আজকে এনার্জি শেষ, আজকে আর এনার্জি নাই। অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ছিলে আমার সাথে, এবং তোমাদের সাথে দীর্ঘক্ষণ এই গসের সূত্র নিয়ে প্রাথমিক আলোচনা হলো। আরো গসের সূত্র কোথায় কোথায় প্রয়োগ করা যায় এই বিষয় নিয়ে আগামী ক্লাসে আরো বেশ কয়েকটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে জন্য এখানেই রাখি। তোমরা সবাই সুস্থ থাকবে, তোমরা সবাই বাড়িতে থাকবে, আর বাহিরে যদি যাও তাহলে মাস্ক পরে যাবে, মাস্ক পরে যাবে, আর বেশি সময় বাসায় থাকার চেষ্টা করবে, সুস্থ থাকার চেষ্টা করবে। আজকে এখানে রাখি। আল্লাহ হাফেজ।